কম পরিমাণে। আপনি আমরা তো রেটটা দেখি রে ভাই, আপনি বলছেন পরিমাণ কম না বেশি, ইম্যাটেরিয়াল কোশ্চেন। আমরা তো দেখি না, আমরা মঙ্গল গ্রহে থাকি। দিকে আমি চিত্র বুঝাচ্ছি যে তাহলে আইন শৃঙ্খলাটা পক্ষপাতিত্ব কিভাবে করে কিংবা চলতেছে কিভাবে। হাদি নিশ্চয়ই কোনো সরকারি লাইসেন্সদারি রিভলভারের গুলিতে মারা যাননি, মারা গেছেন একটা অবৈধ অস্ত্রের গুলিতে। ইউনূস সাহেবকে প্রশ্ন করেন, রাজনৈতিক দলরা এই প্রশ্ন করুক না। এত ভায়োলেন্স 15 বছর করার পর আপনি 5ই আগস্টের পর সব লোকগুলোকে ফেরেস্তা ভাবতেছেন। আমি আশ্চর্য হয়ে যাই যে আপনি 5ই আগস্টের আগে যারা আমরা শয়তান ছিলাম, আমরা 6ই আগস্ট থেকে সব ফেরেস্তা হয়ে যাব, এটা আপনি এত দ্রুত কিভাবে ভাবেন? আপনি সরকারকে ব্যর্থ বলে আপনি একটা ব্লেম দিয়ে চলে যাচ্ছেন কেন? ইউ জাস্ট মিট হিম অ্যান্ড আস্ক হিম, উদ্ধার হচ্ছে না কেন? তাকে বলতে হবে কি আপনি কি ওদেরকে নিষেধ করছেন, নাকি আপনি বলার পর শোনে না? এই প্রশ্ন করার অধিকার আছে। আর বাংলাদেশে ইউনূস সাহেব যে কায়দার সরকার হয়ে বসে রয়েছে, যে কেউ নিয়ে এই প্রশ্ন করতে পারে, কারণ তারা অথর্ব, সুদখোর, এনজিও সরকার এমন কিছু নাই বলে না। সুতরাং আমি মনে করি নৈতিক দায়িত্ব যে আপনি অস্ত্র উদ্ধার করতে গিয়ে নিষেধ করছেন কিনা, কিংবা উদ্ধার করলে আপনার কথা শুনছে কিনা, আনেন না দুইটা উত্তর। তারপরও নির্বাচন মানে কি শুধুই কি ইউনূস অপসারণ? যদি ইউনূস অপসারণই লক্ষ্য হয়, তাহলে আমি বলে দিচ্ছি আপনাকে, ইউনূস অপসারণ করতে হলে যে দলের আন্দোলনে ইউনূসের অপসারণ হবে সেই দলকে আন্দোলন করবে। কারণ আপনি যদি আন্দোলন করে অপসারণ করে দেন আর নির্বাচন না দিয়ে দুদিনে চলে যান, কথার কথা বলছি, লোকসান হবে কার? যারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে তাদের। সুতরাং আন্দোলন করে ইউনূস সাহেবকে তাড়াবে না, নির্বাচনটা জরুরি, কারণ আমি কোনোভাবে ক্ষমতায় যেতে চাই। আব্দুল মোমেন সাহেবের একটা ইন্টারভিউ দিছে, আপনি যদি না থাকে দেখে নিয়েন। আচ্ছা, সেখানে সে বলছে 8 মাস সে দেশে ছিল, 8 মাস পরে সে পালাইছে, দেশ থেকে বের হয়ে গেছে। সে পরিষ্কার বলছে সরকারের তরফ থেকে সরকারের কর্মকর্তারা তাকে সাহায্য করেছে। সে 6 বার সিম পাল্টাইছে, কোন কোন জায়গায় কিভাবে ছিল, 6 বার সিম পাল্টাইছে, এবং সরকারি লোকজন, প্রশাসনের লোকজন তাকে সহযোগিতা করছে। তাহলে যেই পতিত সরকারের শত্রুপক্ষ এনসিপি, সেই পতিত সরকারের লোককে এখনো প্রশাসন বাইরে বের হওয়ার সুযোগ দিচ্ছে। উনি 8 মাস পরে গেছে, মানে এখন তো 6-7 মাস আগে গেছে। তার মানে প্রশাসন এখনো এনসিপি জোটের বিরুদ্ধে। আমরা একটু আজকে এমন কি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যেটি আসলে মানুষের মনে প্রায় আমরা শুনি, 5 আগস্ট পরবর্তীতে অনেকবার শুনেছি, এখন আবার শুনছি। সেটি হচ্ছে নির্বাচন নিয়ে, সময় মতো নির্বাচন হবে তো, ভোট গ্রহণ 12 তারিখ হবে তো। আজকেও প্রধান উপদেষ্টা বলেছেন 11 কিংবা 13 ফেব্রুয়ারি না, 12 ফেব্রুয়ারি হবে নির্বাচন। এটি নিয়ে আসলে আলোচনা করতে চাই যে নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে দেশ, তফসিল ঘোষণা হয়েছে, তারপরেও কেন নির্বাচন নিয়ে শঙ্কা? নির্বাচন নিয়ে শঙ্কার দুটি গ্রাউন্ড, একটি হচ্ছে কেউ কেউ নির্বাচনকে বন্ধ করার জন্য প্রোপাগান্ডা ছড়াচ্ছে, আরেকটি হচ্ছে উইশফুল থিঙ্কিং থেকে। আপনি এর বাইরে শঙ্কার কোনো জায়গা দেখেন কিনা? ধন্যবাদ আমার অত্যন্ত প্রিয় ইলিয়াস ভাই এবং আপনার দর্শক শ্রোতাকে। নির্বাচন অবশ্যই দরকার, এটা নিয়ে কোনো ডাউট নেই। এটা নিয়ে কোনো ডাউট নাই। এই নির্বাচন কিন্তু 16 বছরও আমরা চাইছি, ওটা নিয়েও ডাউট ছিল না। আজকে এই টার্ময়েল একটা ভাঙা 16 বছরের নির্যাতনের পর, যেখানে সব প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাওয়ার পর, জি 15-16 মাসে যেভাবে নির্বাচন করছে, এটা আমার কাছে একটা বিরল ঘটনা। অফকোর্স আমি নির্বাচন চাই, কিন্তু নির্বাচনের আগে কিছু প্রিকন্ডিশন আছে। নির্বাচন কিন্তু একমাত্র সমাধান নয়, শুধু নির্বাচন হয়ে গেলেই হবে একমাত্র সমাধান নয়। নির্বাচনের উদ্দেশ্য কি? নাম্বার 1, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, নাগরিক অধিকার ফিরিয়ে আনতে হবে। আপনি শুরু থেকে তো সেটা দেখতে হবে। আজকেও যদি ইলিয়াস ভাই প্রধানমন্ত্রী হন, উনি যে দল থেকেই হোক, উনি কিন্তু তখন দলের প্রধানমন্ত্রী থাকবেন না, কিংবা একটা মন্ত্রী হইলে শুধু দলের মন্ত্রী থাকবেন না, মন্ত্রী থাকবেন গোটা দেশের 18 কোটি জনগণের। হোম মিনিস্টার একজন হয়, সে যে দলেরই হোক, মন্ত্রী হয়ে যাওয়ার পর সবার। যখন আপনি দাবি করবেন, ধরুন আমি একটা ঘটনা বলি, যে ওই যে কে মানে ডাবলু হত্যা হইল, এই যে কাস্টডিতে, বিএনপির একজন স্বেচ্ছাসেবক দলের বোধ হয় না, আমি ঠিক মানে ওইটা ঢাকার বাইরে, এটা ওটা হওয়ার পর কিন্তু আমাদের বিএনপির পক্ষ থেকে মহাসচিব সাহেব সেনা প্রধানের হস্তক্ষেপ চাইছেন।
আমি যৌক্তিক মনে করি। হস্তক্ষেপ চাইছেন, একজন লোক কাস্টডিতে মারা যাবে, মারা না গেলেও যদি আপনি কাস্টডিতে নিয়ে নির্যাতন করেন কিংবা অযৌক্তিকভাবে নেন, আপনি প্রতিবাদ করতে পারেন। এবং এই যে করলো এবং মারা গেল, এটা কিন্তু একটা সিনারিও যে কি অবস্থা চলছে। পাশাপাশি আমরা যদি আরেকটা জিনিস নিয়ে আসি, সুরভিকে যখন গ্রেফতার করা হইল এবং তাকে যখন ম্যাজিস্ট্রেটের প্রডিউস করা হইল, তাকে 21 বছর লিখে দেওয়া হইল, পরে প্রমাণ হইল 17 বছর। ওই সময় এনআইডি পায় নাই। এনআইডির দরকার নাই, সে তো কলেজে পড়ে, মেট্রিক সার্টিফিকেট ছিল, নয় জন্ম নিবন্ধন ছিল, কেউ তা দেখে নাই, ম্যাজিস্ট্রেট সাহেবও দেখেন নাই, প্রশ্নটা রেজ করেন নাই। কিন্তু সেইটা নিয়ে কি কথা বলছি আমরা? এরকম বড় রাজনৈতিক দলের ব্যক্তি, উনি তো মন্ত্রী হলে সবার জন্য মন্ত্রী হবেন, সুতরাং এই কথাটা বলা উচিত ছিল। তাহলে ম্যাজিস্ট্রেট সাহেব যখন তাকে রিমান্ডে দিয়ে দিচ্ছে, আইও বলতেছে আমরা এনআইডি পাই নাই, তো পাইনি তো তামাশা না, মেট্রিক সার্টিফিকেট তো আছে, সেগুলো আপনি দেখলেন না। এটা দিকে আমি চিত্র বুঝাচ্ছি যে তাহলে আইন শৃঙ্খলাটা পক্ষপাতিত্ব কিভাবে করে কিংবা চলতেছে কিভাবে। কারণ এই গণতন্ত্রের জন্য আপনার লেভেল প্লেইং ফিল্ড ম্যান্ডেটরি। আরেকটা বিষয় আছে, অস্ত্র উদ্ধার প্রসঙ্গ। অলরেডি আমি দেখলাম একটা রিড করছে 5,000 কত অস্ত্র নাকি লুট হয়ে গেছে। তা আপনি মাঠে অস্ত্র উদ্ধার এখন পর্যন্ত কিছুই হইল না। তো অস্ত্র উদ্ধার যদি আজকে হাদি নিশ্চয়ই কোনো সরকারি লাইসেন্সদারি রিভলভারের গুলিতে মারা যাননি, মারা গেছেন একটা অবৈধ অস্ত্রের গুলিতে। তো এই অবৈধ অস্ত্র তো উদ্ধার করা জরুরি। আপনি মারা যাওয়ার পর তারে গিয়ে আমি অমুক টাওয়ার বানাই তার নামে, দ্যাট ইজ সেকেন্ডারি ইস্যু। পারছে না কেন? পারছে না মানে আপনি উদ্ধার করছেন না, কেন হচ্ছে না? এখন তো সেই প্রশ্ন, এখন যে উদ্ধার করছে না সেটা হচ্ছে কম পরিমাণে। আপনি আমরা তো রেটটা দেখি রে ভাই, আপনি বলছেন পরিমাণ কম না বেশি, ইম্যাটেরিয়াল কোশ্চেন। আমরা তো দেখি না, আমরা মঙ্গল গ্রহে থাকি, কি রিপোর্ট হচ্ছে? এখন বলতেন হচ্ছে না কেন? ইউনূস সাহেবকে প্রশ্ন করেন, রাজনৈতিক দলের এই প্রশ্ন করুক না, অস্ত্র উদ্ধার হচ্ছে না কেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত কালকেও বলেছে, ঠাকুরগাঁয়ে যখন বলেছে, এটা নিয়ে সে উদ্বেগ প্রকাশ করেছে, অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে না কেন, সরকারকে ব্যর্থও বলছে এই জায়গা থেকে। আমি ভাই, আমার প্রশ্নটা ওখানে নয়। তাহলে আপনি সরকারকে ব্যর্থ বলে আপনি একটা ব্লেম দিয়ে চলে যাচ্ছেন কেন? ইউ জাস্ট মিট হিম অ্যান্ড আস্ক হিম, উদ্ধার হচ্ছে না কেন? তাকে বলতে হবে কি আপনি কি ওদেরকে নিষেধ করছেন, নাকি আপনি বলার পর শোনে না? এই প্রশ্ন করার অধিকার আছে। আর বাংলাদেশে ইউনূস সাহেব যে কায়দার সরকার হয়ে বসে রয়েছে, যে কেউ নিয়ে এই প্রশ্ন করতে পারে, কারণ তারা অথর্ব, সুদখোর, এনজিও সরকার এমন কিছু নাই বলে না। সুতরাং আমি মনে করি নৈতিক দায়িত্ব যে আপনি অস্ত্র উদ্ধার করতে গিয়ে নিষেধ করছেন কিনা, কিংবা উদ্ধার করলে আপনার কথা শুনছে কিনা। আনেন না দুইটা উত্তর, কেন আনতেছেন না? এইবার আসেন, এখন আসেন নির্বাচনের উদ্দেশ্য কি? যেহেতু নির্বাচন নিয়ে কথা হয়েছে, কেউ চায় কেউ চায় না, এটা বোঝা যাচ্ছে। কারা চায় না আর কারা চায়? নির্বাচনের প্রধান উদ্দেশ্য কি শুধু গণতন্ত্র ফেরত? না, আরেকটা বলে নাগরিক অধিকার ফিরিয়ে। নাগরিক, তাহলে সব যদি আপনি মিলান, তাহলে এগুলো রিলেভেন্ট। আপনার লেভেল প্লেইং ফিল্ড রিলেভেন্ট, আপনার অস্ত্র উদ্ধার রিলেভেন্ট। এটা যখন হয় নাই, তারপরও নির্বাচন মানে কি? শুধুই কি ইউনূস অপসারণ? যদি ইউনূস অপসারণই লক্ষ্য হয়, তাহলে আমি বলে দিচ্ছি আপনাকে, ইউনূস অপসারণ করতে হলে যে দলের আন্দোলনে ইউনূসের অপসারণ হবে, সেই দলকে আন্দোলন করবে। কারণ আপনি যদি আন্দোলন করে অপসারণ করে দেন আর নির্বাচন না দিয়ে দুদিনে চলে যান, কথার কথা বলছি, লোকসান হবে কার? যারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে তাদের। সুতরাং আন্দোলন করে ইউনূস সাহেবকে তাড়াবে না, নির্বাচনটা জরুরি, কারণ আমি কোনোভাবে ক্ষমতায় যেতে চাই। দ্বিতীয় কথা আসেন, কেন লেভেল প্লেইং ফিল্ড নাই এবং নির্বাচনে কি হবে সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, পতিত সরকারকে যারা তাড়াইছে, সব দল ক্লেম করে তাড়াইছে, শত্রু কিন্তু শুধু এনসিপি। আমরা যে রেটে দেখতেছি, শত্রু যদি এনসিপি হয়, তাহলে পতিত সরকারের অন্যতম শত্রু এনসিপি। এইবার আসেন, আপনি কি সম্প্রতি দেখছেন ওই যে আমাদের আব্দুল মোমেন সাহেবের একটা ইন্টারভিউ দিছে? আপনি যদি না থাকে দেখে নিয়েন। আচ্ছা, সেখানে সে বলছে 8 মাস সে দেশে ছিল, 8 মাস পরে সে পালাইছে, দেশ থেকে বের হয়ে গেছে। সে পরিষ্কার বলছে সরকারের তরফ থেকে সরকারের কর্মকর্তারা তাকে সাহায্য করেছে। সে 6 বার সিম পাল্টাইছে, কোন কোন জায়গায় কিভাবে ছিল, 6 বার সিম পাল্টাইছে এবং সরকারি লোকজন, প্রশাসনের লোকজন তাকে সহযোগিতা করছে। তাহলে যেই পতিত সরকারের শত্রুপক্ষ এনসিপি, সেই পতিত সরকারের লোককে এখনো প্রশাসন বাইরে বের হওয়ার সুযোগ দিচ্ছে,
উনি 8 মাস পরে গেছে, মানে এখন তো 6-7 মাস আগে গেছে। তার মানে প্রশাসন এখনো এনসিপি জোটের বিরুদ্ধে। আচ্ছা, আমরা এই জায়গাটায় আমরা এটা যদি তো একটু না, রাজ্জাকি ভাই তাহলে- আপনাকে রাখি, আমরা আবার আসবো এই আলোচনায়। আমাদের মাঝে ইতিমধ্যে এসেছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আশরাফ কায়সার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম যে বিষয়টি, যে নির্বাচন ঘনিয়ে আসছে কিন্তু নির্বাচন নিয়ে শঙ্কাও তৈরি হচ্ছে, এখনো কেন শঙ্কা? দেখুন, অনেক দিন পরে নির্বাচন, তো কাজেই আমরা অনেকেই হয়তো বলছি যে লেভেল প্লেইং ফিল্ড নেই, তারপরে প্রার্থীর বৈধতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আপনি যেরকম দেখতে পেলেন পোস্টাল ব্যালট নিয়ে যা দেখতে পেলাম, প্রতিটা স্টেপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কেননা আপনাকে একটা ক্রেডিবল ইলেকশন করতে হবে। এখন কোনো শক্তি আছে নির্বাচনটি হোক, এটি এখনও চায় না, কেননা তারা মনে করছে তারা ক্ষমতায়, এবং তাদের এক ধরনের প্রভাব বলয় তৈরি হয়েছে এই দুর্বল সরকারের সাথে। সরকারটি যদি সবল হতো তাহলে এই প্রশ্ন কিন্তু উঠতো না। সরকারটি সবল হলে কিন্তু গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষার যা ঘাটতি রয়েছে সেই জায়গাগুলোতে সরকারকে আপনি দেখতে পেতেন। দেখুন, সরকারের সক্ষমতা দারুণভাবে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন যদি ঠিক মতো না হয়। এখন নির্বাচনে আমরা গণ অভ্যুত্থানে যে যাই চাই না কেন, নির্বাচনে ক্ষমতায় যেতে চাচ্ছি। আপনি জোটগুলোর মধ্যে চরিত্র, কথা বলার ভঙ্গি, জোটের যে বিন্যাস, তাতে কিন্তু ক্ষমতার রাজনীতির একটা জোট তৈরি হয়েছে। এখানে নৈতিকতা কম, এখানে আপনার ওই যে জনগণের রাজনীতির কথা আমরা বলি, নতুন বন্দোবস্ত, এগুলো কিন্তু আপনি এখন আর শোনেন না। নতুন বন্দোবস্ত নাই, এবং জবাবদিহিতা, জনতার রাজনীতি, ক্ষমতার নয়, এই যে কথাগুলো বলছিলাম, আমরা তো একটা বড় পরিবর্তন চাচ্ছিলাম রাজনীতির সংস্কৃতির। কেননা রাষ্ট্রের সংস্কার যেরকম জরুরি, দেখুন রাষ্ট্র তো চালাবেন রাজনীতিবিদরা, কাজেই তার ভেতরে যদি দলের সংস্কার না হয়, ব্যক্তির মানসিকতার সংস্কার না হয়, আপনি সংবিধানে সংস্কার করে তার কতটা গ্যারান্টি নিশ্চিত করতে পারবেন? কাজেই আমি মনে করি যে খুবই আর মাত্র 4 সপ্তাহ রয়েছে। এই সময়গুলোতে আরও একটি ঘটনা হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের ব্যাপার রয়েছে। তো গণভোটের আমার ধারণা যারাই জুলাই আগস্টের আশা আকাঙ্ক্ষার সাথে একমত, তারা নিশ্চয়ই চায় একটি পরিবর্তিত বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ, এবং সেই ক্ষেত্রে হ্যাঁ ভোটের পক্ষেই কিন্তু সবার থাকার কথা। তবে একটি গণতান্ত্রিক শাসনে কোনো মানুষের যদি মনে হয় তিনি এই সংস্কারগুলো চান না, তিনি চান অতীতের খারাপ শাসন, তিনি চান ফ্যাসিস্টের উদয় হোক, তাহলে কিন্তু সেদিকে যেতেই পারে। এটি একটি বড় প্রক্রিয়া। নির্বাচন কমিশন এখনও এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে আমার মনে হয় না। তাদের কোনো আচরণে মনে হয় তারা এখন আরও কিছু রিহার্সেল করতে পারলে 300টি আসনে নির্বাচনের সময় তাদেরকে আর একটু ভালো দেখাবে। ইলিয়াস ভাই, আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। সেটি হচ্ছে, আপনি এর আগে বলছিলেন যে দুটি কারণে আপনার কাছে মনে হয় নির্বাচন নিয়ে শঙ্কা আছে। শঙ্কা তৈরি হয় বা মানুষ ভাবে, সেটি একটা ওয়েল উইশিং এর জায়গা থেকে শঙ্কা হয়তো প্রকাশ করে। আরেকটি বলছিলেন যে যারা আসলে পতিত সরকার, তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে যেন নির্বাচনটা না হয়। সেই সঙ্গে আরেকটি পয়েন্ট বললেন আবু হেনা রাজ্জাকি ভাই, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা, এবং আরেকটি পয়েন্ট আশরাফ কায়সার ভাই বললেন যে যারা আসলে মনে করছেন তারা এখনই ক্ষমতায় আছেন, তাদেরও তো নির্বাচন দরকার নেই। আপনি এই নতুন দুটি পয়েন্টের সাথে একমত কিনা? না, অনেকে তো সরকার না থেকে ক্ষমতা এনজয় করছে, বিভিন্ন জায়গায় আমরা দেখি বিভিন্ন সময়ে। সেটা অ্যাডভাইজাররা ছাড়া আর কারা? আরও আছে রাজনৈতিক দল, আমি এখানে নাম বলতে চাই। আচ্ছা, ক্ষমতায় না থেকেও একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনি একটু খোঁজ করলেই জানতে পারবেন, এবং অনুষ্ঠান যারা দেখেন তারাও বুঝতে পারবেন। সুতরাং তারা চায় নির্বাচন পরে হোক, কারণ তারা তো এত ক্ষমতা কোনোদিন এনজয় করেনি, এখন যেভাবে করছে। হ্যাঁ, এই যে যা ইচ্ছা, যার বিরুদ্ধে ইচ্ছা করলাম আমি মব লাগিয়ে দিলাম, আপনাকে আমার পছন্দ হয় না, আপনাকে অনেকে কয়েকদিন বলেছে মব জাস্টিস, আসলে এটা মব জাস্টিস না, মব ভায়োলেন্স। কোনো সভ্য গণতান্ত্রিক দেশে কিন্তু এ ধরনের হতে পারে। এই যে দেখুন, আমি বলি যে প্রথম আলো পুড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, প্রথম আলো শেষ, এখন ডেইলি স্টারে যান, ডেইলি স্টারে গিয়ে সেটিকে ধ্বংস করে দিয়ে আসলে আমার সহকর্মীরা অনেকে সেখানে ছাদের উপর 5-6 ঘন্টা, নিচে আগুন এবং মব সন্ত্রাসীরা, আর উপরে ছিলেন আমার সাংবাদিক বন্ধুরা। একটা ভীতিকর দৃশ্য। এবং একটু আগে ভাই বলছে দুর্বল সরকার, সেখানে যে কয়জন মব সৃষ্টিকারী এসেছিলেন তার চেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশি ছিল, 1 থেকে 500-র বেশি না। কিন্তু আমরা কিন্তু কোনো অ্যাকশন দেখিনি, এটা দুর্ভাগ্যজনক। এই একটা প্রশ্ন ছিল। আর একটা কি আপনার প্রশ্ন ছিল? আর একটা প্রশ্ন ছিল হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আচ্ছা, প্রকৃতি খারাপ আছে, এটা অস্বীকার করার উপায় নেই, বাট সময় এগুলো ঠিক হয়ে যাবে। বাট অস্ত্রগুলো উদ্ধার করা
আমার মনে হয় উচিত, কারণ বাংলাদেশে আপনি দেখবেন যে বাংলাদেশের গোয়েন্দাদের নানা সমালোচনা আমরা করি, বাট তারা কিন্তু অনেক সফলতাও দেখায়, বড় বড় কিলারদের হঠাৎ করে ধরে ফেলে। এবং আরেকটা বিষয়, উনি আইনজ্ঞ আছেন আমি বলে, এই যে উসমান আদিকে হত্যা করেছে যে ব্যক্তি, মোটামুটি চিহ্নিত, কিন্তু যদিও এখন সে ধরা পড়েনি, কি ফয়সাল নাম বোধহয় তার, তিনি কিন্তু 3টি অস্ত্রসহ এবং 17 লক্ষ টাকা সহ ধরা পড়েছিলেন এবং তার জন্য হাইকোর্টে জামিন আবেদন করেছে, হাইকোর্ট জামিন দিয়েছে। আমি জানি না, হয়তো জামিন পাওয়ার অধিকার সবারই থাকতে পারে, বাট আমি জানি যে এই লোক আর্মস ধরা পড়েছে, আবার সে আর্মস ব্যবহার করে ছাড়া পেয়েছে। কীভাবে জামিনে আমি জানি না, আইনের কী ধারা আছে। আমি জানি যে এই লোক খুন করেছে, এখন চিহ্নিত, তারও জামিন হয়ে যাচ্ছে। এটি কারা করাচ্ছে, কেন করাচ্ছে, কিভাবে করাচ্ছে, নানা কথা আমরা শুনি। তো এটি দুর্ভাগ্যজনক। সুতরাং আমি মনে করি যে অস্ত্রগুলো 5 তারিখের পরে লুট হয়েছে, সেগুলো উদ্ধার করার চেষ্টা করা উচিত। আমি বলেছিলাম এই কারণে, কারণ গোয়েন্দা সংস্থারা কিন্তু এই তালিকা পাওয়া কঠিন কিছু না, এটা রকেট সায়েন্স না। তাদের কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় সোর্স আছে এবং এটি কিন্তু পাওয়া সম্ভব যদি তারা ইচ্ছে করে, অর্থে মিন করে। বাট এখানে আরেকটি বিষয় আছে যে গত 15.5 বছর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যাদের রিক্রুট করা হয়েছে, তাদের কিন্তু ব্লাড পরীক্ষা করে রিক্রুট করা হয়েছে, তারা আওয়ামী লীগ পরিবারে কি না। দূরবর্তী কোনো আত্মীয় স্বজনও যদি অন্য দলের থাকে, তাদেরকে কিন্তু নেওয়া হয়নি। সুতরাং তারা সবাই তো আছে, কারো তো চাকরি যায় না বা এমন কিছু হয়নি। যতজন রিক্রুট হয়েছেন সবই আছে, কোনো না কোনো, হয়তো উপর থেকে কয়েকজনের শাস্তি হচ্ছে বা পালিয়ে বেড়াচ্ছেন, এই তো। এবং সেটা কিন্তু হাতে গোনা। তারপর ধরুন যে এদেশে অনেক লোক আওয়ামী লীগ করতো, ভারতে পালিয়ে গেছে কতজন বা বিদেশ পালিয়ে গেছে কতজন, সর্বোচ্চ 50,000, এর বেশি না, কিন্তু 50,000 হবে না আই থিঙ্ক। অন্যরা তো আছে এবং তাদের একটা সাজানো বাগান ছিল, লুটপাটের বাগান। আমি টাকা ইচ্ছা বিদেশ পাঠিয়ে দিলাম, আমি ব্যাংক লুটপাট করতে চাই, লুটপাট করে ফেললাম, আপনাকে পছন্দ না গুম করে ফেললাম বা মেরে ফেললাম। এই যে একটা রাজত্ব ছিল, এটি হঠাৎ করে তছনছ হয়ে গেছে। তো তারা আবার সেটি ফিরিয়ে আনতে চান এবং ভারত থেকে মাঝে মাঝেই দেখবেন যে এক ধরনের আশ্বস্ত করা হচ্ছে যে আমরা আবার ফিরে আসছি, যদিও মক্কা বহুদূর, আসতে একটু সময় লাগবে। কারণ পৃথিবীর কোনো স্বৈরাচার ক্ষমতাচ্যুত হয়ে ফিরে আসার রেকর্ড কিন্তু খুব কম। একটা ব্যাপার একটু বলেন যে তাহলে এই যে অবৈধ সেটা বলে, এই যে কেন উদ্ধার করা যাচ্ছে না, সম্ভব হচ্ছে না কেন? আর রাজ্জাকে ভেবে একই প্রশ্ন বলছেন যে দুর্বল সরকার, তারা মিন করছেন। এই যে আজকে ঢাকা শহরে আপনি চিত্র দেখেছেন, যানজট। সভ্য দেশে আপনার কিছু হলেই আপনি নগরী যে সবচেয়ে ব্যস্ততম সড়কটি সেটি আটকে দিবেন, এটি কোনো দেশে ভাবা যায়? আমরা 2-1 মাস আগে দেখেছি একটি কলেজের ছাত্ররা রাতারাতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে চায়, ভর্তি হয়েছে কিন্তু কলেজে, কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে চায় যে আমরা বিশ্ববিদ্যালয়ে চাই, এবং সেটি করে 5 দিন পুরো ঢাকা শহর কলাপস করে রেখেছে। কিন্তু এটি কোথাও ভাবা যাবে, সরকার কোনো অ্যাকশনে, প্রধানমন্ত্রী বাড়ির দেয়াল পর্যন্ত চলে যায় আন্দোলনকারীরা, এটি তো হয় না আসলে। আমরা একটু প্রসঙ্গটা পরিবর্তন করতে চাই। আবু হেনা রাজ্জাকি, আপনার কাছে একটি আজকে সারাদিন এই আলোচনায় ছিল, সেটি হচ্ছে পোস্টাল ব্যালট বিতর্ক। পোস্টাল ব্যালটে বিএনপির যে দলীয় প্রতীক ধানের শীষ, সেটি মাঝামাঝি পড়েছে এবং সেটি ভাঁজ করলে সম্ভবত ভাঁজে পড়ে যায়, এরকম একটি জায়গা থেকে আজকে বিএনপির প্রতিনিধি দলও দেখা করেছে, মির্জা আব্বাস কথা বলেছে, নজরুল ইসলাম খান নির্বাচন কমিশনে গিয়েছেন এবং পুনরায় যেন এই ব্যালটটি ঠিক করা হয় সেটির জন্য বলা হয়েছে। আসলে এটি কি পরিকল্পিতভাবে করা হয়েছে? আর এটিতে আসলে সমস্যা বা সুবিধা কি, কার কি? ধন্যবাদ আপনাকে। শুনেন, এই যে প্রশ্নটা আপনি উত্থাপন করলেন, কিংবা বিএনপির তরফ থেকে আসছে, আপনি তারটা মাঝখানে পড়ছে, আপনি বলেন তো এখানে মার্কা কোনটা আছে? সবচেয়ে প্রসিদ্ধ, সবার কাছে পরিচিত মার্কা ধানের শীষ এই মুহূর্তে, দাঁড়িপাল্লাও পরিচিত। আর কোন মার্কাটা আছে এখনো? তো যে সাপলাকলি বানাইছে মনে করেন এনসিপির, সেটাই বা কতটুক পরিচিত? ওই প্রতীকটা দেখলেও বোঝা যাচ্ছে না। না, আমি বোঝা যাক বি না যাক, আপনি একটা ব্যালট, পোস্টাল ব্যালট দেশের বাইরে চলে যাবে, সেখানে ধানের শীষে মাঝখানে থাকলে বা নিচে থাকলে বা টপে থাকলে খুব কোনো এফেক্ট হয় বইলা ব্যক্তিগতভাবে আমি মনে করি না অন্তত। এখন আসেন, আমরা যদি নির্বাচনটাকে সুষ্ঠু চাই, নির্বাচনটাকে ত্বরান্বিত করতে চাই, নির্বাচন যাতে ঠিক মতো হয়, তাহলে এই ইস্যুটা নিয়ে
আবার একটা কালক্ষেপণ হচ্ছে না? কথার কথা বলছি আমি। তা আমরা যদি নির্বাচনটা ঠিক মতো চাই, এবং আমার কাছে তো মনে হয় না এই মার্কার বিষয়টায় আজকে যদি এখানে আওয়ামী লীগ থাকতো, টপে নৌকা, তারপরে এক জায়গায় ধানের শীষ ভাস পড়তো, এক কথা। প্রথম লাইনে দাঁড়িপাল্লা এবং শাপলাকলি আছে। ঠিক আছে, আমি এখন তারা কিভাবে সাজাইছে, কখনো যদি অ্যালফাবেটিক্যালি সাজায় থাকে, অ্যালফাবেটিক্যালি সাজাইছে দলের নামের অ্যালফাবেটিক দিয়ে সাজাইছে না, প্রতীকের সম্ভব না, বা প্রতীকের দিয়ে, সেইগুলি যদি হয় তাহলে এইগুলার ব্যাপারে তো আমার কাছে মনে হয় আজকে দায়িত্বশীল দলগুলো, কারণ এই নির্বাচনের আগে দলের সাথে টাইম টু টাইম কথাবার্তা হচ্ছে বলে আমরা মনে করি। সেক্ষেত্রে পোস্টাল ব্যালটের প্রশ্ন যখন আসছে, সেই ডিবেটগুলো পোস্টাল ব্যালট ছাপার আগেই করা উচিত ছিল। এখন মনে হয় ডামিটা হয়েছে, এটা আবার ঠিক আছে, কারেকশন করা সম্ভব হতো। যদি কারেকশন করা সম্ভব হয় যেহেতু করুক। ভোটের আমার বাকি কাছে আছে। মনে হয় এটা নিয়ে কেউরই ডিবেট করা উচিত। যদি ফাইনালি প্রিন্ট না হয়ে থাকে তাহলে আমি মনে করি তারা যেখানে চায় সেটা একটা সমঝোতা করে একটা জায়গায় নিয়ে নির্বাচন যাতে ব্যাহত না হয়, টাইম ক্ষেপণ যাতে না হয়, সেটা করা উচিত। সেটা নিয়ে আমার মানে লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে এখন আপনি লেভেল আগেরবারও প্লেইং বলছিলেন। ফিল্ডের কথা একটা আসি। যেমন ভাই বলছে প্রথম আলো জ্বালাই দিছে, এটা তো কেউ সমর্থন করবে না, কোনো বিবেকবান লোক সমর্থন করবে না। জি। কিন্তু আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন যে ভায়োলেন্স বলছে, যেটা মব জাস্টিস না, মব ভায়োলেন্স। আচ্ছা, আপনি যদি মিডিয়ার দ্বারা ভায়োলেন্স ধরেন, জি। এই প্রথম আলো কি লিখছিল গ্রেনেড হামলার পরে? যে গ্রেনেড হামলা করেছে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। দিস ওয়াজ দ্য হেডলাইন। তার মানে আমরা জাস্টিফাই করছি। কথা আমার সেখানে না, কথা হচ্ছে যে পুলিশ রিপোর্ট হয় নাই, কিছুই হয় নাই, আপনি লিখে দিলেন। আপনি যে লিখে দিলেন এটা তো মিডিয়া ভায়োলেন্স হয়েছে, আপনি এস্টাবলিশ করে দিলেন। আপনি কিসের উপরে লিখলেন? একটা ঘটনা ঘটছে, কারা ঘটবে তদন্ত হবে তারপরে। এটা সলিউশন কি আগুন দেওয়া? আমি তো এই আগুনে যাচ্ছি না, এই ঘটনা তো বহু আগের কথা বলছি। সেগুলোর ক্ষোভ হিসেবে পরে আগুন দেবে। আমি কি বলছি আপনি না, বলতে জানতে চাচ্ছি। আমি আপনাকে জানতে চাইবেন কেন? মানে আপনার তো, আপনি মিডিয়ারও তো কিছু রেসপন্সিবিলিটি আছে। আসলে এই ফাইন্যান্সিয়াল ভায়োলেন্স কোনটা? এই যে ব্যাংক তসরুপ করলো, ইসলামী ব্যাংক যারা লুট করছে, ওই সরকারের সময় করছে, সরকার শেল্টার দিছে। কিন্তু যারা করছে তারা তো লোকগুলো আছে, তাদের কি কোনো প্রপার্টির হ্যাম্পার হয়েছে? তারা বহল তবিতে আছে, আমরা জানি তাদের সম্পত্তি কারা পাহারা দিচ্ছে। তাহলে এটা তো আপনার ফিনান্সিয়াল ভায়োলেন্স। তারপর যদি আসেন সাংবিধানিক ভায়োলেন্স, কোনটা? রাতের ভোট, দিনের ভোট রাতে দিয়ে আপনি যখন ঘোষণা করতেছেন কে চিফ ইলেকশন কমিশনার, এটা কি ভায়োলেন্স না? তো আপনি এত ভায়োলেন্স 15 বছর করার পর আপনি 5ই আগস্টের পর সব লোকগুলোকে ফেরেস্তা ভাবতেছেন। আমি আশ্চর্য হয়ে যাই যে আপনি 5ই আগস্টের আগে যারা আমরা শয়তান ছিলাম, আমরা 6ই আগস্ট থেকে সব ফেরেস্তা হয়ে যাব, এটা আপনি এত দ্রুত কিভাবে ভাবেন? বাংলাদেশে এই একটা মাত্র ইলেকশন হতে যাচ্ছে, যেই ইলেকশনের আগে সব আপনার নষ্ট হওয়া। যেমন ধরেন কেউ কেউ বলে শাহাবুদ্দিন সাহেবের আমলে নির্বাচন হয়েছে, অন্যান্য কেয়ারটেকার নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু সরকারের বদল হয়েছে। প্রাতিষ্ঠানিক যত প্রতিষ্ঠান বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, সিভিল বলেন, সব ইনট্যাক্ট ছিল। এই একটা মাত্র সরকার আসার পর বায়তুল মালের খতিব পালায়ে গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায়ে গেছে, বিচারপতিরা পালায়ে গেছে, পুলিশ পালায়ে গেছে, তারপরে ভায়োলেন্স যথেষ্ট হয়েছে। আমরা চট করে চাচ্ছি যে সব ঠিক হয়ে যাবে। 2 নম্বর হলো আপনি সব ঠিক করার জন্য 2 নাম্বারটা আমরা একটু পরে নিয়ে আমরা একটু আশরাফ কাছে। সুতরাং আমি এখন শেষ করে দিচ্ছি আপনাকে। সুতরাং এই যে আমরা যে ভায়োলেন্সের কথা বলতেছি, সেই তরুণরা নতুন দল করেছে, তাদের ব্যাপারে অনেক আশাবাদী। যদিও ইলিয়াস ভাই অনেকটা হতাশ, কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন যে তরুণরা বিজয়ী হয়ে আসবে। শুনে প্রধান উপদেষ্টা কি বলল বা ইলিয়াস ভাই যা বললেন, এটা তো যার যার মত। বাট আমার কাছে মনে একটা জিনিস শুরু হইল, আমি জানি না শেষ কোথায়। টাইম ইজ দ্য বেস্ট জাজ, দেখা যাক। আর জোটের ব্যাপার, রাজনীতির ব্যাপারে একটা সিম্পল কথা বলে দিই। গণতন্ত্রের দোহাই দিয়ে আমরা নির্বাচন চাচ্ছি, কথাটা বুঝলেন? নির্বাচন চাচ্ছি কিন্তু গণতন্ত্রটাকে প্রতিষ্ঠিত করতে। হ্যাঁ, তো গণতন্ত্রের দোহাই দিয়ে নির্বাচন চাই, নির্বাচনের সময় জোট বানাই। কি? আমার দলে আসবা, তোমার দলের আদর্শে কিক মাইরা ছুঁইরা ফেলে যদি আসো তাহলে আমার দলের প্রতীক পাবা। তার মানে হি ইজ নট এ পলিটিশিয়ান, তার কোনো আইডিওলজি নাই, ক্ষমতায় যাও তার লোভ। আরেকটা আসতেছে কেন? আমার দলের প্রতীক পাবা না, তুমি এমনি আসো, এমনি আসার পর কি করবো? আমার দলের লোকগুলা ভোটতেছি, ওরে ভোট দিও। এটা কোন ধরনের গণতন্ত্র? তাদের কোনো রাইটই নাই যে গণতন্ত্রের নামে নির্বাচন চাওয়ারই তো রাইট নেই। এইটা যদি আদর্শ হয়, গণতন্ত্রের নাম দিয়ে তাদের নির্বাচন চাওয়ারই অধিকার নাই। কারণ আপনি আপনার দল পরিত্যাগ করে আইসার একটা প্রতীক নিচ্ছেন, আবার একজনে দল ছাড়া আসছেন, দল নিজের দল নিয়ে এসে বলতেছেন আপনার প্রতীক লাগবে না, আপনার লোকের ভোট দিতে বলেন, সেই দল আবার বলতেছে ওরে ভোট দাও। এবং এটা সেভ করার অস্ত্র কি জানেন?
রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। বাংলাদেশ ইতিহাসে 53 বছর যাবৎ এই ব্লাফটা চলতেছে, এবং রাজনীতিবিদরা সকালে এক কথা বলবে, বিপদে বললে সেটা মাপ, অন্য কারো বেলায় মাপ নাই। আর রাজনীতিবিদের সংজ্ঞাটা কি, কি সংজ্ঞা রাজনীতি? ভোটে জিততে যাওয়ার জন্য সে কারো না কারোর সঙ্গে জোট করবে, এটার সাথে গণতন্ত্র conflict করে কোন আপনি জায়গায়? একটা দলের আদর্শ বিকে দিয়ে আপনি এসে পড়তেছেন এই আরেকটা দলে, তাহলে আপনি দলটা করছিলেন কি? আপনার আইডিওলজি আমার আইডিওলজি সেম না, আপনি তার মানে কি ক্ষমতাকে নেওয়া, ক্ষমতা দখল করা, ক্ষমতা না 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 না। এই যে আপনি যদি রাজনীতি আদর্শগত রাজনীতি আনেন, রাজনীতি মানেই খালি ক্ষমতায় যাওয়া, তাহলে তো অনেক ক্ষমতায় যাওয়া রাখেন, তাহলে তো অনেক আগেই, তাহলে তো যদি রাজনীতিবিদ বলেন, রাজনীতিবিদদের যদি বৈশিষ্ট্য দেন ক্ষমতায় যাওয়া, এটা রাজনীতির ক্রাইটেরিয়া হয়, তাহলে সবচেয়ে ভালো পলিটিশিয়ান কে? 84 বছর বয়সে ইউনূস সাহেব ক্ষমতায় গেছে, সে তো সবচেয়ে বড় পলিটিশিয়ান। আপনি ক্ষমতাই ধরেন, সবচেয়ে বড় পলিটিশিয়ান সে। আসিফ মাহমুদ নির্বাচন করে আসে, মাহফুজ আলম পাইছে, আরে নির্বাচন পরে, আপনি তো ক্ষমতায় যাওয়া, নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা বলছেন। নির্বাচন প্রক্রিয়া নিয়ে বললাম। আপনি গণতন্ত্রের নামে নির্বাচন চান, আবার আপনি আরেক দলের আদর্শ বিকাই দিয়ে আপনার দলে আইনে আপনার দলের লোকেরা বলতেছেন ওরে ভোট দে। এইটা কোন গণতন্ত্র, এটা কোন আদর্শ? বি প্র্যাকটিক্যাল, ইমোশনাল জায়গা নাই। প্র্যাকটিক্যাল বিধায় তো দল চেঞ্জ করে চলে আসতেছে না। আর যে অন্য দল আইসে যে এই দলের প্রতীক পাচ্ছে না, আমার দলের লোক তারা ভোট দিতে বলতেছি, ওইটা কোন আদর্শ? কোন আদর্শ এটা? এই সমস্ত গপ্প মারে না, একটাই অস্ত্র। রাজনীতিতে শেষ বলতে কিছু নাই। নিজের পোলার সাথে এক বিষয় নিয়ে 3 পদের কথা কোনো বাপ যদি বলে, ওরা বলবে ইউ আর এ লায়ার, কিন্তু পলিটিশিয়ানরে বলে না, বিকজ মিথ্যাটা রন্ধ্রে রন্ধ্রে। আমরা আশা করি যে রাজনীতির এই গুণগত পরিবর্তন আসবে, এবং কে কোন জোটে ভোট করছে, কোন দলে ভোট করছে, সেটি নিশ্চয়ই ভোটাররা বিবেচনা করেই ভোট দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।